আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা প্রথমে আমরা একটু দেখি। আজকে আমরা মূলত দেখব হলো মেকানিজম অফ পলিমারাইজেশন, অথবা এটা আপনারা এইভাবেও বলতে পারেন যে মেকানিজম অফ পলিমারাইজেশন অর মেকানিজম অফ পলিমারাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে? ওকে, তাহলে পলিমারাইজেশন রিঅ্যাকশন সম্পর্কে আমরা ক্লাসিফিকেশনটা একটু দেখেছিলাম। সেই ক্লাসিফিকেশনে আমরা মূলত কয় রকমের পলিমারাইজেশন দেখেছি আপনারা একটু বলেন, যে কেউ পার্টিসিপেট করেন। কয় রকমের পলিমারাইজেশন রিঅ্যাকশন দেখেছিলাম আমরা মেইনলি? যে কেউ উত্তর দেন, কয় রকমের পলিমারাইজেশন নিয়ে আমরা আলোচনা করেছি? 3 ধরনের। কি কি দেখি? একটা হলো চেইন ব্রাঞ্চ, একটা হলো ক্রস লিঙ্ক। চেইন পলিমারাইজেশন করছি। আচ্ছা, ওকে। চেইন ক্রস লিঙ্কড একটা জিনিস বললেন আপনি। চেইন আরেকটা কি বলছেন? দ্বিতীয়টা আবার একটু বলেন। দ্বিতীয়টা হচ্ছে ব্রাঞ্চ। এইটা তো ছিল স্ট্রাকচার অনুযায়ী ক্লাসিফিকেশন, ঠিক আছে? পলিমারের স্ট্রাকচার অনুযায়ী ক্লাসিফিকেশন ছিল এটা, কিন্তু আমি বলছি পলিমারাইজেশন রিঅ্যাকশনের উপরে বেস করে যে ক্লাসিফিকেশন সেটা কয় রকম করছিলাম? রিঅ্যাকশন, পলিমারাইজেশন রিঅ্যাকশন কয় রকম করছি আমরা? স্যার অ্যাডিশন, কনডেনশন। কনডেনসেশন, ভেরি গুড। অ্যাডিশন, আর আমরা করছি হলো কনডেনসেশন। আমরা যখন সংজ্ঞা পড়ছি আমরা কিন্তু তখনই মোটামুটি এটার ব্যাখ্যাটাও একটুখানি আলোচনা করছিলাম যে কোনটা আসলে কিভাবে কাজ করে, এডিশন আসলে কি ধরনের রিঅ্যাকশন দেয় আর কনডেনসেশনই বা কি ধরনের রিঅ্যাকশন দেয়। আমরা যাব অন্য উদাহরণ দিয়েও দেখব, কিন্তু আপনাদের যদি আমি জাস্ট একটুখানি যদি পুরাতন পড়াটা একটু মনে করেন তাহলে দেখবেন যে আজকের পড়াটা অনেক সহজ হবে। এডিশনের উদাহরণ আমরা কি দেখছিলাম, কি বিক্রিয়া? এক্সাম্পল একটা বলেন দেখি, খুব সহজ, এটা খুবই সহজ একটা রিঅ্যাকশন। একটা এক্সাম্পল দেন এডিশন পলিমারাইজেশন রিঅ্যাকশনে। স্যার CH2 ডাবল বন্ড Cl। CH2 ডাবল বন্ড, শুধু Cl হবে? Cl এর সাথে কি CH2 ডাবল বন্ড করতে পারে? স্যার H বলছি, H সাথে Cl। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলটাকে আরেকটু সুন্দরভাবে দেখি। আপনাদের ওয়ার্ডে একটা স্ক্রিন শেয়ার হয়েছে নাকি? জি স্যার। খেয়াল করবেন। ও, ছোট হয়েছে। ওকে, এই মলিকুলটার নাম কি? আমরা আজকে কিন্তু সিম্পল আলোচনা করব। আজকে আমরা কোনো জটিল কোনো কিছুতেই যাব না, কারণ আমাদের এই মেকানিজমটা কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, and somewhat it is a little difficult than any other topic that we'll study. ঠিক আছে? So be very careful, be very
attentive to the class, and you can ask questions if you have any kind of confusion. Okay, just be sincere in this class. We will try to go as simple as possible to understand the mechanism or the reactions. Okay, আচ্ছা, আবার বললাম যেটা যে খেয়াল করেন, খুব সাবধানে। আজকে আমরা অনেক বেশি করব না, কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। তাহলে আমরা এবার চিত্রটায় যাই। আচ্ছা, পলিমারের ক্ষেত্রে যদি আমরা এখানে একটা সিম্পল একটা কাজ করি, আমাকে বলবেন যে তাহলে অলরেডি বোধহয় চিশতি স্যারও পড়াইছে, আমিও এটাকে একটুখানি আলোচনা করছিলাম। আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নটা একটু আবার জানতে চাবো এই জন্য। এবার যদি আমি জানতে চাই যে এখানে যে লিখলাম, এখন আমি কি এটাকে শুধু একটা মলিকুল বলতেছি? আমি জাস্ট পলিমারাইজেশন রিঅ্যাকশনটা কিভাবে লেখে এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, যে এইখানে যে আমি লিখলাম CH2 ডাবল বন্ড CH2 ক্লোজড ইন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, দেন N, ওকে, N নাম্বার অফ CH2 CH2, মানে ইথিলিনের N সংখ্যক ইথিলিন আমরা ব্যবহার করতেছি। পলিমারাইজেশনের ক্ষেত্রে এই N সংখ্যক ইথিলিনকে কি বলা হয়? এরা কি পলিমারের যে র মেটেরিয়াল, এদের নাম মনোমার। মনোমার। ভেরি গুড। আর এই যে N সংখ্যক আছে, এদেরকে কি বলা হচ্ছে? পলিমার। এটা কি? ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশন। ভেরি গুড। আমি যখন পলিমার লিখবো, এটা আমি কিন্তু বারবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। হ্যাঁ, তখন আমরা কি করব, এটাকে কিভাবে লেখা যায়? আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইজিলি। দেখেন, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক মি। ওকে, গ্লাস হ্যাঁ, এখনো কথা বলতেছে, কি ব্যাপার? মিউট করে দেন। সেটাই তো সবসময় কি বলছি, যে যখন আপনার প্রয়োজন পড়বে ক্লাসের সময়, আপনি মিউট করে জাস্ট আলোচনা আপনার বা প্রয়োজনটা একটুখানি দেখে তারপরে আবার ব্যাক করবেন ক্লাসে। ঠিক আছে, এটা সবসময় একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন একটু মনোযোগ দেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম। এইখানে দেখেন আগের মতোই কিন্তু অবস্থা আছে। আমি ইচ্ছা করে এনটা লিখছি, এনটা না লিখলেও এখানে চলতো আমার। এখন এই মনোমারটা, এই যে তীর চিহ্ন বা ডাইরেকশনের পরে যেটা আমাদের আছে, এরোর পরে যেটা দেখতেছি, সেটা কি অবস্থায় আছে? এটাকে আমি কি বলবো? এই অংশটা হাইলাইট করলাম যে ডান পাশে, পলিইথিলিন। পলিমার বা পলিইথিলিন। পলিইথিলিন। ভেরি গুড। আগেরটা ছিল মনোমার ইথিলিন, যার ডিগ্রি অফ পলিমারাইজেশন আমরা পাইছিলাম N, অর্থাৎ N নাম্বার অফ মলিকুলস আর গেটিং attached or are reacting to produce কি পলিমার নেমড পলিইথিলিন। ঠিক আছে, দেখেন N সংখ্যক মনোমার ব্যবহার করছি, কিন্তু আমি এই যে CH2 সিঙ্গেল বন্ড CH2 লিখলাম, এইখানে এই Nটা কাকে ডিনোট করতেছে? এটা কি মনোমারকে ডিনোট করতেছে না কাকে? মনোমারকে। এই অংশটাকে আমরা কি বলবো? এই যে পলিমারের মধ্যে যে অংশটা আছে, এইটাকে আমি কি নাম দিব বলেন দেখি? যেমন আগেরটা CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি বলতে চাইছি? মনোমার, তাই না? এটাকে আমরা বলছি মনোমার। আচ্ছা, কিন্তু আমরা বলতেছি এই অংশটাকে আমরা কি বলবো? এই ডান পাশে আমি না একটু লিখছি, তারপরে দেখেন রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট। ইউনিট। আচ্ছা, তখন কিন্তু আর মনোমারটা মনোমারের মতো নাই, সে কিন্তু রিপিটিং ইউনিট হিসেবে যখন কাজ করবে, ইটস স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ মনোমার উইল বি চেঞ্জড। ঠিক আছে,
ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করেন। এখন আমরা যদি খেয়াল করি, এটাকে আমরা বলছি কার এক্সাম্পল? এক্সাম্পল অফ এডিশন পলিমারাইজেশন। আচ্ছা, তাহলে আমি এটা লিখে দিই, এক্সাম্পল অফ এডিশন পলিমারাইজেশন। ওকে, সিম্পল। আচ্ছা, আরেকটা যেটা আমরা একটুখানি সিম্পলি দেখবো সেটা হলো কন্ডেনসেশন পলিমারাইজেশন, তাই তো? এক্সাম্পল অফ, জাস্ট একবার আমরা এটা দেখে তারপর আমরা পড়ায় চলে যাব। এটার এক্সাম্পল কি ছিল আমাদের? নাইলন 66 নাইলন 66 যদি কেউ বলতে পারবেন রিঅ্যাকশনটা কি কি মনোমার ব্যবহার করা হয়েছে? স্যার অ্যাডিপিক অ্যাসিড আর হচ্ছে হেক্সামিথাইলিন ডায়ামাইড। ভেরি গুড, অ্যাডিপিক অ্যাসিড আমরা ইউজ করব, অ্যাডিপিক অ্যাসিড, আর ব্যবহার করব তৈরি হবে নাইলন 66। ঠিক আছে, এখন অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচার কেউ বলতে পারবেন? আমি ইচ্ছা করেই স্ট্রাকচারটা লিখি নাই, কারো কি মনে আছে অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচার? CH2 ব্র্যাকেট দিয়ে 4 উভয় পাশে COOH হবে স্যার। আচ্ছা, আমি লিখতেছি, দেখেন ওকে, এটা অ্যাডিপিক অ্যাসিড নাকি? হয়েছে? মনোযোগ দিয়ে দেখেন। CH2 এর পর 4 হবে স্যার। ভেরি গুড, ঠিক আছে। এটা আমরা কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? এটা কার্বক্সিলিক অ্যাসিড। কয়টা কার্বন আছে এখানে এই মনোমারটা? 6টা। ভেরি গুড, খেয়াল 6টা করবেন। স্যার। আচ্ছা, আরেকটা যেটা কন্ডেনসেশন রিঅ্যাকশনের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট ইট হ্যাজ functional group E more than one. Okay, it will have more than one functional group every time. ঠিক আছে, এটা কি হবে? একের অধিক ফাংশনাল গ্রুপ নিয়ে সাধারণত কন্ডেনসেশন রিঅ্যাকশনে কিন্তু পলিমারগুলি যুক্ত হয়। ওকে, এটা খেয়াল রাখবেন। সাধারণত একটা যদি ফাংশনাল গ্রুপ হয় তাহলে কি আমাদের কন্ডেনসেশন রিঅ্যাকশন হওয়ার পসিবিলিটি নাই। কারণ কি, একটা স্টেপেই তো থেমে যাবে, আর তো আগাইতে পারবে না। ওকে, আমরা এটা নিয়ে একটুখানি আলোচনা করা যাবে যখন আমরা কন্ডেনসেশন পলিমারাইজেশন করব। তবে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে কি আমাদের কয়টা গ্রুপ আছে? ফাংশনাল গ্রুপ দুই পাশে আছে, তাই না? সো আলটিমেটলি একটা যখন বিক্রিয়া করবে তারপরেও আরেকটা কি থাকবে? বিক্রিয়া করার জন্য অ্যাভেইলেবল থাকবে, তাই তো? তাই না? জি স্যার। আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের স্ট্রাকচার কি হবে? H2N। এরপরে কয়টা CH2 হবে বলেন? স্যার CH2 স্যার হেক্সামিথাইলিন ডায়ামাইড স্যার দুইটা হবে স্যার। CH2 কয়টা হবে? 6 হবে স্যার। ভেরি মানে গুড, ভেরি গুড, ভেরি গুড। হেক্সামিথিলিন অর্থাৎ মিথিলিন গ্রুপ কয়টা আছে? 6টা। আচ্ছা, তাহলে আমরা এরপরে লিখলাম NH। এটা হলো আমাদের প্রথমটাকে বলতেছি অ্যাডিপিক অ্যাসিড, আর পরেরটাকে আমরা বলতেছি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, বিকজ দেয়ার আর
two amine groups in this compound. Okay. Now nylon. Okay. What will be the structure of nylon? বলেন তাহলে নাইলনের স্ট্রাকচার কেমন হবে? এখানে আমরা জানি কন্ডেনসেশন রিঅ্যাকশন, সো what will happen in this reaction? স্যার এইচ আর এই পাশের এইচ আর ওই পাশের স্যার ওইচ স্যার মিলে একটু একটা যদি বলেন H from which monomer and OH from which monomer? স্যার এই যে অ্যাডিপিক অ্যাসিড থেকে ওইচ আর হচ্ছে Very good. এইচ হচ্ছে হেক্সামিথাইল ডায়ামিন থেকে গিয়ে Very একটা good answer. অণু স্যার ইয়া হবে। So it will produce one molecule of water, তাই না? জি স্যার। And this water will be eliminated and the open ends will join together to form a dimer, তাই না? দেখি তাহলে আমরা এইখান থেকেই লিখে ফেলি। দেখেন এখানে আমরা এটাকে বসাইলাম, তারপরে আমরা কি যাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH যাবে OH। হ্যাঁ, এবার খেয়াল করেন আমি যা দেখাইতেছি জাস্ট একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখবেন যে খুবই সহজ বুঝতে পারা। তাহলে এই উদাহরণটা কখনো আসলে আপনারা ভুলবেন না। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখতে হবে আমাদের, আমি একটু ছোট করে দেই ফন্টটা, তাহলে এক লাইনে এটা যাবে, আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমরা যেটা দেখতেছি দেখেন এইখান থেকে OH চলে গেছিল, আর এইখান থেকে কি যাবে? হ্যাঁ, ডাইঅ্যামিনেট থেকে শুধু একটা H চলে যাবে। আচ্ছা, ভেরি গুড। দেন হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট? তাহলে আমাদের আরেকটা যে মলিকুল হবে, the formula of another molecule will be like H2O। H2O. Very good. H2 and then O. Okay. তাহলে এই মেকানিজমটা তো বুঝতে কারো সমস্যা এখন আর হওয়ার কথা না, দুইটা ক্লাস পর পর আমরা দেখলাম, এই জন্য আমি যত স্লো সম্ভব যাচ্ছি যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। ওকে, ডান? জি স্যার। আচ্ছা, এবার আমরা তাহলে আবার পূর্ববর্তী যে আমাদের স্লাইড সেটাতে আমরা ফেরত যাচ্ছি। এইখানে খেয়াল করেন আমরা যে দুইটা রিঅ্যাকশন দিছি, আপনাদেরকে আমি জাস্ট 1 মিনিট টাইম দিলাম, আপনারা জাস্ট গো থ্রু দিস ডেফিনিশনস, যে আমরা যা আলোচনা করলাম এতক্ষণ সেটার সাথে আপনি মিলাইতে পারেন কিনা বা বুঝতে কোনো সমস্যা হয় কিনা। ইফ ইউ হ্যাভ encounter any kind of difficulty in understanding, you can ask me questions. Okay, so I will provide you 1 minute, just go through these definitions of condensation polymerization and addition polymerization. Okay, you have 1 minute. স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার তো কথা বলতেছে না। এটা পড়তে দিয়ে গেছে তোমাদের। স্যার এটা পড়তে বলছে সবাইকে। এটা পড়ে স্যার 1 মিনিটের ভিতর আসতেছেন।
Okay, let's start again. Have you gone through these definitions? Yes, sir. These are very simple. Okay, I think uh, you don't have any kind of confusions in these definitions. So that can we go for the next slide? স্যার নিচে অ্যারো চিহ্ন দিয়ে স্যার এই তিনটা সেন্টেন্স স্যার কি বলছে স্যার বুঝি নাই। আচ্ছা, এইটা এখানে যেটা বলছে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এডিশন পলিমারাইজেশনের যেটা কন্ডেনসেশনের সাথে মিলে, আবার কিছু কন্ডেনসেশনের আছে যেটা হতে পারে এরকম যে এডিশনের সাথে মিলে। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে দেখব যখন আমরা একদম ইন ডিটেল আলোচনা করব, তবে এটা নিয়ে আপনাদের কনসার্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। ওকে, আমরা সিম্পল থেকে আমরা প্রথমে আগে কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা করব। আমরা নেক্সট স্লাইডটাতে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস প্রথমেই বলছিলাম যে এই এডিশন পলিমারাইজেশন আর কন্ডেনসেশন পলিমারাইজেশনকে আবার দুইটা নাম দেওয়া হয়, তাই না? স্যার কথা কেটেই এডিশন ইন্টারনেট একটু বাফার করতেছে কানেকশন, এই জন্য কথা বোঝা যায় না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো। এখন আপনার ওইখানেও হইতে পারে, সবাই যে বোঝে না এমন না, মাঝে মধ্যে সবার ওইখানে ইন্টারনেট আপ ডাউন করে। ঠিক আছে, এমন হয় যে অনেকে বুঝতেছে অনেকে বুঝতেছে না, এটা একটু কনসিডার করতেই হবে। আমি তো প্রথম দিনই বলেছি আপনাদের, আমি বললাম তো যে সবার ওইখানে ইন্টারনেট বাফার করে, আমার ওইখানেও হইতে পারে আপনার ওইখানেও হইতে পারে। কনসিডার করেন, চেষ্টা করেন, আমিও আপনাদেরকে এই জন্য আলাদা আলাদা ভাবে বুঝায় বুঝায় আগানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই কন্ডেনসেশন পলিমারাইজেশনকে আরেকটা নামে ডাকতে পারি, সেটা কি ধরনের পলিমারাইজেশন? গতদিন বলছিলাম এই যে এখানে দুইটা নাম দেওয়া আছে, তার মধ্যে একটা স্টেপ গ্রোথ আর চেইন গ্রোথ, কোনটা? স্যার কন্ডেনসেশনটা হচ্ছে স্টেপ গ্রোথ। ভেরি গুড, কন্ডেনসেশনটা হচ্ছে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, আর এডিশন পলিমারাইজেশনকে আমরা কি বলতে পারি? Chain polymerization. ভেরি গুড, উই ক্যান কল ইট চেইন পলিমারাইজেশন। ওকে, এখন যেটা আমাদের খেয়াল করতে হবে, আপনার কথাটা এই যে কেটে আসতেছে, আপনার ওইখানে নেটের প্রবলেম হচ্ছে। আবার কোশ্চেনটা করেন, আবার, আমি বুঝতে পারিনি। বোধহয় কানেকশন পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা মোটামুটি দেখলাম। গতদিন আমরা আলোচনা করেছি যে আসলে স্টেপ গ্রোথ পলিমারাইজেশন কেন বলা হয় এবং চেইন গ্রোথ পলিমারাইজেশন কেন বলা হয় এই এডিশন আর কন্ডেনসেশনকে। আমরা এখন আজকে যেটা ইন ডিটেইল একটু আলোচনা করতে যাব সেটা হলো আমাদের কি ঘটে আসলে চেইন গ্রোথ আর স্টেপ গ্রোথ। একটা সিম্পল, আমি কিন্তু আবার বলতেছি আজকে আমরা শুধু আলোচনায় থাকব এবং সিম্পল কিছু আলোচনায় থাকবো, বুঝতে যেন আমাদের সুবিধা হয়, যখন আমরা পড়বো যেন আমাদের মেকানিজমটা ধরতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এখানে চিত্রটা খেয়াল করেন, যদি আমরা খুব ঠান্ডা মাথায় খেয়াল করি। প্রথমে যদি স্টেপ গ্রোথ পলিমারাইজেশন এখানে খেয়াল করেন, এই যে আমরা ও দেখতেছি, এগুলিকে আমরা কি হিসেবে ব্যবহার করতেছি? মলিকুল অফ মনোমার। এই যে দেখেন, লুক এট দি second last line of this slide. Have you found it? O means molecule Yes, of monomer. Okay, ঠিক আছে? আর I means what? Initiator species. Initiator species. What is the Bengali meaning of initiator? ইনিশিয়েটর মিন্স কি? যে শুরু করে, তাই তো? যার দ্বারা শুরু হয় তাকে আমরা বলবো ইনিশিয়েটর বা উদ্যোক্তা, যে ইনিশিয়েট করতেছে, উদ্যোগ নিচ্ছে, শুরু করতেছে। ঠিক আছে, আর এইটুকু আরেকবার রিপিট করেন স্যার, আমার নেট সমস্যা হচ্ছে, শুনতে পাইনি। কোনো সমস্যা নেই, আমি আবার বলছি। এখানে আমরা এই চিত্রগুলি বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। দেখেন নিচে লেখা আছে
পয়েন্টার দেখতে পাচ্ছেন তো? রেড মার্কার দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে না স্যার। ওই নিচে স্লাইডের নিচে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা। ডেফিনিশন অফ সিম্বল, আমরা এখানে যে সিম্বলগুলি ইউজ করেছি, আমরা সেই সিম্বলগুলি কোনটা কি সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথমে ও দেখেন, এখানে প্রচুর ও ব্যবহার করা হয়েছে। এই ও গুলি কি আপনারাই বলেন? স্যার মলিকিউল অফ মনোমার। Molecule of monomer. আচ্ছা, আর এই যে ড্যাশ চিহ্নগুলি ব্যবহার হয়েছে এগুলি কি? কেমিক্যাল লিঙ্ক। কেমিক্যাল লিঙ্ক Chemical link. আচ্ছা, মানে বন্ধন। আচ্ছা, আর এখানে আইটা কি হিসেবে ব্যবহার হবে? Initiators. ইনিশিয়েটর Right. স্পিসিস। আমি আবার বলতেছি, ইনিশিয়েটর হলো এমন একটা জিনিস যে ইনিশিয়েট করে। যদি ধরেন কোনো বিক্রিয়া নিজে নিজে শুরু না হয়, তাহলে ইনিশিয়েটর হলো এমন একটা স্পিসিস which will eventually help the continuation or the initiation of polymerization or the reaction. ঠিক আছে? প্রথমে আমরা খেয়াল করি স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, ক্ষেত্রে কিন্তু একটা ঘটনা ঘটে, আমরা বলছি কি স্টেপ ওয়াইজ তৈরি হয়, তাই না? তাই তো? জি স্যার। তাহলে প্রথমে খেয়াল করেন, আমাদের দুইটা মনোমার নিলাম। আগে প্রথমে লেফট, এটাই দেখেন স্টেপ গ্রোথ, আগে চেইন পলিমারাইজেশনে যাবেন না। তো স্টেপ গ্রোথে কি হচ্ছে, আমরা দুইটা মনোমারকে বিক্রিয়া করাচ্ছি, করার পরে কি একটা কেমিক্যাল লিংক তৈরি হবে দুইজনের মধ্যে, তাই না? যেমন নাইলন 6,6 এ তৈরি হয়েছে। আমি আবার একটুখানি আপনাদের পুরাতন স্ক্রিনটাতে ফেরত যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করেন। আজকের ক্লাসে অমনোযোগিতা থাকলে কিন্তু পরবর্তীতে বুঝতে আপনাদের কষ্ট হবে, আর একই জিনিস বারবার রিপিট করা সম্ভব হবে না, সময় আমাদের ওই রকম। ঠিক আছে, খেয়াল করেন, এই যে আমি যে ওয়ার্ড ডে একটা রিঅ্যাকশনের এক্সাম্পল আপনাদের দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন নাইলন 6,6 এ? জি স্যার। আচ্ছা, এইখানে কয়টা মনোমার বিক্রিয়া করছে আমাদের এক্সাম্পল? দুইটা। হ্যাঁ, তারপরে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটা কি পলিমার? এটা কি পলিমার? স্যার এটা কি নাম? না স্যার। এটার নাম কি হবে? নাইলন 66 পলিমার কি? পলিমার না, এটার নাম কি হবে? It is a dimer. Why it is a dimer? Because it has only two monomers involved in it. Di মানে কি? দুই। আমরা কিন্তু যদি পলিমার লিখতে হতো, এই যে এই জন্য আমি কিন্তু একটু ধীরে সুস্থে যাচ্ছি, খেয়াল করবেন ঠান্ডা মাথায়। আমি যা করতেছি মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে NH3 হবে না, আর এইচটা স্যার একটু বাইরে দেবে। হ্যাঁ, ও জি স্যার, এটা হবে। এইবার আমরা এটাকে কি বলতে পারি? ছোট হাতের হবে। আর এবার স্যার পলিমার হয়েছে। এইবার আমরা এটাকে নাম দিতে পারি নাইলন 6,6। এখন আমি এটাকে কি বলবো? পলিমার। ভেরি গুড। Polymer. এর আগে পর্যন্ত এটা কি ছিল? ডাইমার। মানে মাত্র দুইটা মনোমার কিন্তু এখানে যুক্ত হয়েছে, এটা খেয়াল রাখবেন। আমি কিন্তু স্যার আরেকবার বলবেন এটা। হ্যাঁ, আমি এবারে স্যার এই বলতেছি। পাশে যদি হ্যাঁ, OH তাহলে এই পাশে আমাদের কি করতে হবে খেয়াল করেন। এই পাশে তাহলে আমি দিব n সংখ্যক এডিপিক অ্যাসিড, আবার n মনোমার সংখ্যক, নিতে হবে। হ্যাঁ n সংখ্যক কি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর এরা যখন বিক্রিয়া করবে তখন এই পাশে আসবে ঠিক আছে। এইবার আমি এটাকে পলিমার বলতে পারবো, কারণ এইখানে কি অসংখ্য মনোমার, অসংখ্য এডিপিক অ্যাসিড, অসংখ্য হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সাথে কি হয়েছিল? যুক্ত হয়েছিল, তাই না? ওকে, এখন আমি এটাকে পলিমার বলতে পারবো। এবার বুঝতে পারছেন পলিমার কি জিনিস আর ডাইমার কি জিনিস বা ট্রাইমার কি জিনিস? পলি অর্থ কি? অসংখ্য। আর ডাই শব্দের অর্থ কি? দুই। এইবার আমরা
পুরাতন স্লাইডে যাই, দেখবেন একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, কোনো কনফিউশন থাকবে না। এই যে প্রথম যে রিঅ্যাকশনটা তৈরি হলো প্রোডাক্ট, এটা কি স্যার কি তার বলবো মানে আমরা? একটু আগে যেটা করাইছিলেন ওইটা কি স্যার মানে বিক্রিয়াটা হয়েছিল স্যার? হ্যাঁ, বিক্রিয়া হয়েছে, প্রথম স্টেপ বিক্রিয়া হয়েছে। আমরা ওইটা কি বলছিলাম? স্টেপ গ্রোথ। আমি এই জন্য কিন্তু এই রিঅ্যাকশনটা কমপ্লিট করে আসি না এখানে, হ্যাঁ, যাতে আপনাদের বুঝাইতে আমার সহজ হয়। ওকে, জি স্যার। এখন এই যে খেয়াল করেন আমি যে জায়গায় পয়েন্ট করতেছি, তাহলে এই যে প্রথম যে স্টেপ আমাদের স্টেপ গ্রোথ পলিমারাইজেশন, এটার প্রোডাক্ট কি হবে? এই যে দেখেন বাম পাশে লেখা আছে কি? ডাইমার হবে। ডাইমার। কিন্তু এটা কিন্তু পলিমার এখনো তৈরি হয়নি, ঠিক আছে? ওকে, এরপরে কি হবে? এই যে ডাইমার, এর সাথে আবার একটা কে যুক্ত হচ্ছে? একটি মনোমার মনোমার যুক্ত হচ্ছে। মনোমার। এবার কি হবে? এটাকে তিনটা মিলে প্রাইমার ট্রাইমার তৈরি করবে, ঠিক ট্রাইমার। আছে? এইভাবে টেট্রা, পেন্টা, হেক্সা এইভাবে বাড়তে পারবে। এক যখন একটা অক্টোমার অসংখ্য হয়ে যাবে, হ্যাঁ, যখন অসংখ্য হয়ে যাবে, বা মনে করেন সাধারণত আমরা 10-এর বেশি বলি, বা 10-এর বেশি আসলে বলা উচিত না, পলিমারের ক্ষেত্রে অসংখ্য হতে পারে, এটা মোর দেন 1000, হান্ড্রেডস, থাউজেন্ডস এরকম হয় সাধারণত, ঠিক আছে? যখন এটা হবে তখন আমরা তাকে বলবো পলিমার, ঠিক আছে? ওকে, আমরা 3টা ক্লাসিফিকেশন পড়ছিলাম, যদি আপনাদের মনে থাকে। অলিগোমার বলে একটা টাইপ অফ, আমরা কি বলে, আমরা একটা ক্লাসিফিকেশন পড়ে আসছিলাম, সেলুলোজ, তারপরে আপনার কি বলে আমাদের গ্লুকোজ, এগুলি পড়ার সময়, তাই না? অলিগোমার পড়ে আসছিল, মনে হচ্ছে কারো? এনিওয়ান? আচ্ছা, ঠিক আছে। বুঝলাম না। কোশ্চেন শেষ ফার্স্ট শোনা যায় না। সেমিস্টারে আমরা পড়ে আসছিলাম অলিগোমার, পলিমার, এসব পড়ে আসছিলাম, মনে আছে? যদি 2 থেকে 10-এর মধ্যে থাকে মনোমার সংখ্যা, তাহলে আমরা ওটাকে অলিগোমার বলি, ঠিক আছে? বা রিপিটিং ইউনিট। যাই হোক, আবার একটুখানি দেখে নিই, অলিগোমার? সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ওইটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা মূলত পলিমার কখন বলতে পারবো? যখন একমাত্র মনোমার বা রিপিটিং ইউনিটের সংখ্যা কি হবে? অনেক, অসংখ্য, ঠিক আছে? এটা শুধু মাথায় রাখবেন। তাহলে আমরা কেন এটাকে স্টেপ গ্রোথ বলতেছি এবার বুঝতে কোনো প্রবলেম নাই আশা করি, নাকি? জি স্যার। এইবার দেখেন চেইন পলিমারাইজেশন। এটার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগতেছে, আমরা কি বললাম? ইনিশিয়েটর বা আই, যে এখানে আমরা লিখছি। কারণ কি, ও নিজে বিক্রিয়া করতে পারে না আরেকটা ও এর সাথে, অর্থাৎ একটা মনোমার, আমাদের এডিশন রিঅ্যাকশনে যে সকল মনোমার আমরা ব্যবহার করি সেগুলি একটা আরেকটার সাথে স্পন্টেনিয়াসলি রিঅ্যাক্ট করতে পারে না। তাহলে আমাদের একটা থার্ড পার্টি বা এক্সট্রা ম্যাটেরিয়াল ইউজ করতে হয়, যার নাম কি? ইনিশিয়েটর স্পিসিস। ইনিশিয়েটর স্পিসিস। ওকে, ইনিশিয়েটর কি করে দেখেন, এই যে ও বা মনোমারের সাথে কি করবে? একটা কেমিক্যাল লিংকেজ তৈরি করবে। এখন এই কেমিক্যাল লিংকেজটা তৈরি করার পরে এই যে আমরা স্টেপ গ্রোথে যেরকম কি হচ্ছে, অ্যাক্টিভেটেড পার্ট, অর্থাৎ আমাদের যে গ্রুপ, অ্যাক্টিভ গ্রুপ থাকে স্টেপ গ্রোথে, যেমন ডাইঅ্যামিনের ক্ষেত্রে অ্যামিন ছিল, ঠিক যেমন ভাবে আমাদের হেক্সামিথিলিন, কি বলে, এডিপিক অ্যাসিডে 2টা কার্বক্সিলিক মূলক ছিল, ঠিক একই ভাবে আমাদের ইনিশিয়েটরটা যখন যুক্ত হচ্ছে তখন এই যে মনোমার, সে কি হয়ে যাচ্ছে? অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, এন্ড ইট ক্যান রিঅ্যাক্ট উইথ অ্যানাদার কি মনোমার। ওকে, এখন বিক্রিয়া করতে পারবে, কিন্তু ইনিশিয়েটরটা যুক্ত হওয়ার আগে পর্যন্ত সে কি করতে পারতো না। যতই তাপ দেন, চাপ দেন, সে বিক্রিয়া করতে অপারগ। ওকে, এখন খেয়াল করেন তারপরে কি হবে? জাস্ট ইনিশিয়েটরটা যুক্ত হওয়ার পরে কি একটা একটা করে শুধু মনোমার কি হয়েছে? যুক্ত হয়ে গেছে, তাই তো? প্রত্যেকটা স্টেপ খেয়াল করেন। এরপরে স্টেপের মতো, আসলে স্টেপ না এই জন্য বলছে কারণ এখানে প্রথমে ফর্মুলা অনুযায়ী 2টা আলাদা আলাদা স্টেপ গ্রোথের ক্ষেত্রে
মনোমার রিঅ্যাক্ট করতেছে, একটা এলিমিনেশন হচ্ছে, তারপরে যে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর চেইন রিঅ্যাকশনে দেয়ার ইজ নো এলিমিনেশন, দ্য মনোমার্স গেটস অ্যাটাচড সিম্পলি আফটার ইনিশিয়েশন রিঅ্যাকশন। ঠিক আছে, ইনিশিয়েশন হওয়ার পরে জাস্ট খালি অ্যাড হয়ে যাবে। খেয়াল করেন, প্রথমে কি হলো, একটা ও যুক্ত হলো, পরে আবার একটা ও যুক্ত হলো, তারপরে এইভাবে 3 4 5 এইভাবে জাস্ট এডিশন হবে মনোমার। সিম্পল। এই চিত্রটা বুঝতে পেরেছেন? তারপরে আমি রিঅ্যাকশন মেকানিজমে যাব, তখন বুঝতে আর এতটা কনফিউশন থাকবে না। এখন আশা করি বুঝতে পারতেছেন নাকি? জি স্যার। চেইন পলিমারের ক্ষেত্রে একটু আয়ের প্রয়োজন আছে। আবার একটু বলবেন। স্যার যে ইনিশিয়েটর স্পেসিস এটা শুধু চেইন পলিমারের ক্ষেত্রে প্রয়োজন। এইটা শুধু এডিশনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন। কার ক্ষেত্রে? কোন রিঅ্যাকশনে, কোন পলিমারাইজেশনে আমাদের ইনিশিয়েটর দরকার? অ্যাডিশনাল। এডিশন বা চেইন পলিমারাইজেশন। ওকে, জি স্যার। আচ্ছা, এবার যদি আমরা একটা জিনিস, আচ্ছা স্যার, তাহলে মানে ইনিশিয়েটরটা স্যার আমার ইউজ করার প্রয়োজন কেন স্যার? মানে আমি যেহেতু এই যে দুইটা ওই ও দিয়েই ও না, তো আমি বলতেছি কি, দুইটাকে আমি ও দিয়ে জাস্ট মানে এখানে সিম্পলিফাইড একটা ডায়াগ্রাম দেখানো হয়েছিল আপনাকে বোঝার জন্য, কিন্তু ও কিন্তু দুইটার ক্ষেত্রে ডিফারেন্ট। ঠিক আছে, স্টেপ গ্রোথের যে মনোমার আর চেইন গ্রোথের যে মনোমার, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট টাইপস অফ মনোমার্স। ঠিক আছে, ওকে। জি স্যার। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা যে পরবর্তী স্লাইডটাতে গেছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন নাকি? এখানে একটা রিঅ্যাকশন দেখানো হয়েছে কি? দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন? বলেন মনোমারটা কি এখানে? জি স্যার। এখানে মনোমারটা কি? কি এটা? এটা একটা স্টেরিক মনোমার। ডাবল বন্ডেড মনোমার। RCX এটা মনোমার স্যার। ডাবল বন্ডেড মনোমার। ঠিক আছে, অর্থাৎ এটা কোন ধরনের মনোমার? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড মনোমার। কি টাইপের? আনস্যাচুরেটেড, তাই তো? এখন আনস্যাচুরেটেড পলিমারকে ইচ্ছা করলে কি করা যায়? আনস্যাচুরেটেড মনোমারকে ইচ্ছা করলে আমরা ডাবল বন্ডটা ব্রেক ডাউন করে স্যাচুরেটেড কন্ডিশনে নিয়ে যেতে পারি। আচ্ছা, আবার বলতেছি, ওকে, ঠান্ডা মাথায় বুঝেন। আমি বললাম যে এই মনোমারটার ক্যারেক্টারিস্টিক্স কি? এর মধ্যে একটা ডাবল বন্ড আছে, তাই তো? বুঝতে পারলেন? এখানে একটা ডাবল বন্ড আছে। এখন ডাবল বন্ড যে সকল ম্যাটেরিয়ালে থাকে আমরা তাদেরকে কি বলি, বা মনোমারে থাকে? আনস্যাচুরেটেড। আমি আবার লিখে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাদের কানেকশনটা ড্রপ করেছিল, আমি আবার আপনাদেরকে ওখান থেকে শুরু করতেছি। ঠিক আছে, খেয়াল করবেন। আমাদের এই মনোমারের টাইপটা কি? আনস্যাচুরেটেড। ঠিক আছে, কেমন দেখতে পাচ্ছেন? জি স্যার। আনস্যাচুরেটেড। কেন আনস্যাচুরেটেড বলছি? কারণ ডবল বন্ড আছে। ডাবল বন্ড আছে। আচ্ছা, তাহলে এই পলিমারের মানে এই মনোমারটাকে সবচেয়ে সহজে কিভাবে রিঅ্যাক্ট করানো যায়? এই ডাবল বন্ডটাকে আমরা কি করতে পারি? ব্রেক ডাউন করতে পারি, তাই না? তাহলে আরো কয়টা নতুন বন্ধন তৈরি হবে বলেন? শুনতে পাচ্ছেন?
আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আমি বললাম যে এই ডাবল বন্ডটাকে যদি আমরা ব্রেকডাউন করি, পাই বন্ড ভাঙলে আমরা কয়টা নতুন বন্ড পাবো? 2টা, তাই তো? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। বারবার ড্রপ করতেছে। জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমাদের ক্লাস টাইমও প্রায় শেষ হয়ে আসছে। আমাদের ক্লাস আর মাত্র কয়েক মিনিটই আছে, সমস্যা নেই। আপনাদের এরপরে ক্লাস কি? অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি। ওকে, অর্গানিক কেমিস্ট্রি। আমরা আজকে আর বেশি আলোচনায় যাব না। আমরা এই এডিশন রিঅ্যাকশনটা বুঝে তারপরে শেষ করব ক্লাস। তাহলে আমরা আনস্যাচুরেশন বন্ডকে যদি ভাঙি, তাহলে আমরা 2টা নতুন বন্ড খানজাহানকে মিউট করে। খানজাহানকে মিউট করতেছে, দাঁড়ান। বারবার বলছি যে যখন হয় না, আজব বিপদ। খানজাহান, আপনি কথা বলবেন যখন মনে রাখবেন যে মিউট করে তারপরে কথা বলবেন, আপনার ব্যক্তিগত প্রয়োজন থাকলে, ঠিক আছে? না হলে তো ক্লাসের মধ্যে সব আপনার কথা চলে আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা যেটা আমরা দেখবো ইনিশিয়েটর কি কাজ করে এবং কেন কাজ করে। আমি এটাই আপনাদের আজকে বলবো, লাস্ট যে আমাদের টপিক, ঠিক আছে? আপনাদের যেটা খেয়াল করতে হবে, আমরা যদি দেখি এখানে যে ডাবল বন্ডটা আছে, সেটা কিন্তু এমনি এমনি ভেঙে যাবে না। আপনি তাপ চাপ যাই দেন, এ কিন্তু একা একাই আরেকটা মনোমারের সাথে যুক্ত হওয়ার সময় ভেঙে যাবে না। আমার কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারলেন কি বললাম? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনারা রেসপন্ড না করলে তো আমি বুঝতে কেটে পারছি কেটে না, আসতেছে। ইন্টারনেট ড্রপ করলে আর এটা আরেকবার একটু বলেন স্যার। আমি বললাম যে ডাবল শুনতেছেন বন্ড তো? এমনি এমনি ভাঙবে না, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। স্যার আপনি কি কিছু বলতেছেন? না না, আমি লিখতেছি, দেখেন। স্যার কিছু শোনা যাচ্ছে না। আমি বলতেছি না, আমি লিখতেছি, আর লেখাটা এটা দেখেন। আরেকবার একটু বলেন, আমি শুনি নাই কিছুই। আরে আমি লিখতেছি, সেইটাই খেয়াল করেন, ঠিক আছে? ওকে, লেখাটা পড়ছেন? লেখাটা পড়েছেন? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন কি লিখছি? জি স্যার। ওকে, ডাবল বন্ডটা স্পন্টেনিয়াসলি ভাঙবে না। একে ভাঙার জন্য আমাদের কি লাগবে? আপনারাই বলেন, আমি শুনতেছি। স্যার ইনিশিয়েটর লাগবে। হ্যাঁ, সে কি রকম ক্যারেক্টারের? আমি দেখেন পয়েন্ট করে দিলাম, ভেরি
রিঅ্যাক্টিভ স্পিসিস, মানে সে খুবই রিঅ্যাক্টিভ, ইজিলি রিঅ্যাক্ট করবে, এই জন্য ডাবল বন্ডটাকে সে খুব সহজে ভাঙে নতুন করে একটা বন্ধন তৈরি করবে। ওকে, আচ্ছা আরেকটা যেটা খেয়াল করবেন, ধরেন মানে স্যার আমি বলতেছি, দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করেন। এই যে এবার দেখেন ইনিশিয়েটরটা কি করবে, এক পাশে যুক্ত হবে, তাই না? আমরা যদি এখানে ধরেন এরকম একটা ইনিশিয়েটর ব্যবহার করি, এই যে এখানে খেয়াল করেন রিঅ্যাকশন আঁকলাম আমি একটা, ঠিক আছে, আই প্লাস মনোমার, সেটা কি করবে, আইটা কি করলো, আইটা কি করছে বলেন, স্যার আইটা স্যার আইটাই ডাবল বন্ডকে অ্যাটাক মনোমারটার করলো। উপরে রিঅ্যাক্ট করছে। হ্যাঁ, আইটাই ডাবল বন্ডটাকে অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে কি করবে, এখানে স্যার যুক্ত হলো। অ্যাটাক করার পরে স্যার যুক্ত হবে। হ্যাঁ, যুক্ত হইলো। এই যুক্ত হইলো, কিন্তু যুক্ত হওয়ার কি এক পাশে যুক্ত হয়েছে, তাই না? এটা কোথায় যুক্ত হইলো, জি স্যার এক পাশে যুক্ত হইলো। এক পাশে। আচ্ছা, আরেকটা পাশ কি অবস্থায় থাকলো তাহলে, স্যার ফ্রি থাকলো। ফ্রি থাকলো। তাহলে এই ফ্রি এন্ডটা কি করবে, আবার নতুন করে আরেকটা, ইনিশিয়েটরকে ধরবে। হ্যাঁ, আর ইনিশিয়েটরের সঙ্গে যুক্ত হলে তো বিক্রিয়া শেষ হয়ে গেল, এবার কি করবে ও। বলেন দেখি ঠান্ডা মাথায়। স্যার আরেকটা মনোমারকে ধরবে। হ্যাঁ, ভেরি গুড, আরেকটা ডাবল বন্ডকে অ্যাটাক করবে, ও কিন্তু অলরেডি কি হলো, রিঅ্যাক্টিভ হয়ে গেল। যখন একবার ইনিশিয়েটর যুক্ত হয়ে গেল তখন কিন্তু আবার কি হবে, সে কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে গেল। যখন ডাবল বন্ডেড ছিল তখন কিন্তু এতটা রিঅ্যাক্টিভ ছিল না, কিন্তু যখনই ইনিশিয়েটর যুক্ত হয়ে তার ডাবল বন্ডটাকে ভেঙে দিল এবং একটা ফ্রি চেইন এন্ড তৈরি করলো, তখনই এই অংশটা কি হবে, এই টোটাল অংশটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? তাই তো? এই টোটাল অংশটা কি হলো, রিঅ্যাক্টিভ হয়ে গেল, কারণ কি এর একটা মুক্ত চেইন আছে, প্রান্ত রয়েছে। ঠিক আছে? মুক্ত প্রান্ত থাকা মানে কি, আমরা প্রকৃতির নিয়মে কি জানি, যে কখনোই মুক্ত থাকা অর্থ কি, এখানে একটা ইলেকট্রন আছে মাত্র কার্বনের। আমরা একটা সমযোজী বন্ধনে জানি কি কয়টা ইলেকট্রন থাকে একটা বন্ধনে, দুইটা, তাই তো? একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন মিলে একটা পাই বন্ধন তৈরি হয়, দুইটা। হ্যাঁ, এর মধ্যে কি ইনিশিয়েটর একটা নিয়ে নিল, আরেকটা কার কাছে থেকে গেল, কার্বনের কাছে, সেটাই কিন্তু আমরা এই যে সিঙ্গেল বন্ড হিসেবে মুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি, তাই তো? এই জন্য সে আরেকজনের সাথে যুক্ত হয়ে একটা নতুন বন্ধন তৈরি করতে চাচ্ছে। এখানে কিন্তু আসলে কি অবস্থায় আছে, একটা সিঙ্গেল ইলেকট্রন হিসেবে আছে। আমরা এটা সামনে ক্লাসে আলোচনা করব। এই জন্যই সে কি করতে পারতেছে, আরেকটা ডাবল বন্ডকে কি করবে, অ্যাটাক করবে। ওকে, অ্যাটাক করবে আর ব্রেক করবে। আচ্ছা, আমরা আজকে আপনারা এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই পিডিএফটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমাদের এই যে আপনাদের হোমওয়ার্ক থাকলো, যেটা আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন। এখানে নিচে দেখেন কিছু কিছু জিনিস বলা আছে, কি কি বলা আছে, একটা ফ্রি রেডিক্যালস, কার্বন আয়ন, কার্বনিয়াম আয়ন আর কোঅর্ডিনেশন কমপ্লেক্স। এই চারটা জিনিস আপনারা আগামী ক্লাসে পড়ে আসবেন, না হলে কিন্তু মেকানিজম বুঝতে আপনাদের কষ্ট হবে। ওকে, জি স্যার। তাহলে স্যার। আপনাদেরকে, হ্যাঁ বলেন। স্যার এখানে ইনিশিয়েটরটা মানে আমরা তো এক পাশ আটকে দিতেছি স্যার, তো ইনিশিয়েটর না যোগ করে আমরা তো তাপ দিয়ে ওটা ভাঙতে পারি হ্যাঁ, এই তাপ বন্ডটা। দিয়ে ভাঙতে পারতাম না আমরা এত সহজে, ঠিক আছে? ইনিশিয়েটর তাহলে কেন আমরা যে লাগবে, বিভিন্ন শেপ যে দেই স্যার, মানে আমরা একটা পলিমারকে ভেঙে পলিমারকে কিন্তু আপনি রিশেপ করেন। পলিমার কিন্তু যদি আপনি বন্ধন ভেঙে ফেলেন তাহলে কিন্তু পলিমার নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু যখন রিশেপ করেন তার কিন্তু পলিমারের স্ট্রাকচার চেঞ্জ হয় না। কি হয়, ওই যে আমরা পড়ছিলাম যে ওই যে চেইন পলিমার কি নুডলস এর মতো, বলছিলাম না? যখন তাপ দেন তখন কি হয়, সে মুভ করতে পারে, কিন্তু তার কিন্তু চেইনগুলি ছিঁড়ে যায় না বা চেইনগুলি কিন্তু নষ্ট হয়ে যায় না। ওকে, ক্লিয়ার? স্যার। তাহলে ওই যে আমরা যে ক্রস লিঙ্ক পরিমাপ করার সময় যে আমি পড়ছিলাম যে যদি আমরা হিট দেই তখন এই বন্ডগুলা দুর্বল হয়, এবং মানে ওই যে যদি আমরা গ্লাস ট্রান্সমিশন টেম্পারেচারের সাথে মিলাই তাহলে বন্ডগুলো আরো দুর্বল হয় এবং ভেঙে যায়।
তাহলে ওখানে তো স্যার মানে তাপ ভেঙে দেওয়া ছিল গেলে স্যার। তো তার যে স্ট্রাকচার সেটা তো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আপনি যখন জাস্ট এক আকার থেকে আরেক আকারে নিয়ে যাচ্ছেন, ধরেন আপনার প্লাস্টিকের একটা কলম ছিল, এটাকে গলাইলেন, গলায় একটা বল বানাইলেন, এখানে কিন্তু আপনার পলিমারের স্ট্রাকচারের চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে তা না। হ্যাঁ, হইতে পারে চেন ভেঙে ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে? ধরেন আগে চেনের ডিগ্রি অফ পলিমারাইজেশন ছিল 1,00,000, এখন ওইটা হয়ে গেল 50,000, এরকম হইতে পারে। কিন্তু যদি সেটা ভেঙে একেবারে অন্য কিছু তৈরি করে, তাহলে কিন্তু আর পলিমারই থাকবে না। ওকে, জি স্যার। আচ্ছা, আমরা এটা নিয়ে আলোচনা করব সামনের ক্লাসে, কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমি আবার বলতেছি যে এই রিঅ্যাকশন মেকানিজমটা কিন্তু আপনাদের যদি না বুঝেন, পরীক্ষায় দেখবেন প্রায়ই আসে, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও এটা প্রায়ই ব্যবহার করতে হবে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, তাহলে এই 4টা জিনিস আপনারা পড়ে আসবেন। কি কি? ফ্রি রেডিক্যাল, কার্বন আয়ন, কার্বনিয়াম আয়ন, এগুলো ইন্টারমিডিয়েটের কিন্তু পড়া। আর কোঅর্ডিনেশন কমপ্লেক্স। কোঅর্ডিনেশন কমপ্লেক্স অলরেডি আগের সেমিস্টারে আপনারা পড়ে আসছেন, ঠিক আছে? এটা নিয়ে আপনাদের অতটা কনফিউশন থাকবে না। তবে ফ্রি রেডিক্যাল, কার্বন আয়ন আর কার্বনিয়াম আয়ন, এই 3টা পড়ে আসবেন। ওকে, আজকে ক্লাস আমি এখানেই শেষ করতেছি। স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা ছিল দেয়া দিতে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দিয়ে দেবনি। আর আপনারা যেটা করবেন, এখন আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, আপনারা সবাই আপনাদের আইডিটা চ্যাট বক্সে লিখে দেন। হ্যাঁ, স্যার এতক্ষণে তো মোটামুটি সবাই লিখে দিয়েছে। হ্যাঁ, যারা লেখে নাই অনেকেই আছে পরে মানে যুক্ত হয়েছে বা কিছু, তাদেরকে বললাম। আর এখনো যদি সময় পান লিখে দেন, সমস্যা নেই, আবার লেখেন। যেহেতু আমার নেটওয়ার্কে একবার ড্রপ করছে, এমন হতে পারে যে মানে ওটা নাই, থাকার কথা। লিখে দেন, আপনাদের 2 মিনিট টাইম দিলাম। তোরা কি কুন্ডু স্যারের মেল পাইছিস? না, ও হ্যাঁ পাইছি। না না পাইনি। পাইনি এই তো স্যার। বলেন। আমিও তো পাই। কুন্ডু স্যারের ক্লাস চেঞ্জ হয়েছে, আদিল স্যারের ক্লাস করাবো। চিস্তিত কুন্ডু স্যার এখন ক্লাস নিবে না। কুন্ডু স্যার জয়েন করতে চিস্তি স্যার সায়েন্স নিবে। ল্যাবে। চিস্তি স্যার, ঠিক আছে? সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। আমরা এখন ক্লাসটা এখানে শেষ করব, নাকি কেউ বাকি আছেন? বলেন দ্রুত। ঠিক আছে, আমি ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।